হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11 ফিজিক্সের বৃত্তীয় গতি অধ্যায়ের পার্ট নাম্বার 2 তোমাদের জন্য নিয়ে এসেছি। আমাদের এই অধ্যায়ের যে প্রথম ভিডিও ছিল সেখানে আমরা বৃত্তীয় গতি সম্পর্কে বেশ কিছু বিষয় সম্পর্কে শিখেছিলাম। সেখানে আমরা কৌণিক স্থানাঙ্ক, কৌণিক সরণ এই বিষয়গুলো কি হয় সেগুলো আলোচনা করে নিয়েছি। আমাদের আজকের এই ভিডিওতে আমরা এর পরবর্তী যে জিনিসগুলো আছে সেগুলো আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি এবং দেখে নিই যে এখানে কি কি পড়ছি। কিন্তু তার আগে যদি তোমরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের লেটস ইমপ্রুভ ফ্যামিলির সাথে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের আজকের এই ভিডিওতে আমরা শুরুতেই যেই বিষয়টি পড়ব সেটা হলো কৌণিক বেগ। এবার এই যে কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি সেই বিষয়টি কি। দেখো, আমরা পড়েছিলাম যে যখন কোনো একটি বস্তু বৃত্তীয় গতিতে থাকে তার একটি নির্দিষ্ট কৌণিক সরণ হয়। এটাকে ধরে নাও ওয়ে, সেটাকে আমরা একটি নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি। এর সাপেক্ষে ধরে নাও কোনো একটি বস্তু বি বিন্দুতে আছে এবং এই ক্ষেত্রে আমাদের যে এ বি বৃত্তচাপ সেটা বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এই ক্ষেত্রে বি বিন্দুর যে কৌণিক স্থানাঙ্ক সেটা আমরা কত বলবো, সেটা আমরা বলবো থিটা। অর্থাৎ এই ক্ষেত্রে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য আমাদের যে বস্তুটি তার কৌণিক সরণ কতখানি হয়েছে, তার কৌণিক সরণ হয়েছে থিটা। এবার দেখো, এই যে বস্তুটির কৌণিক সরণ থিটা হলো সেটা হতে নিশ্চয়ই কিছুটা সময় লেগেছে। আমরা ধরে নিচ্ছি যে এই ক্ষেত্রে টি সময়ে আমাদের এই বস্তুটি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, অর্থাৎ বস্তুটির থিটা কৌণিক সরণ হওয়ার জন্য টি সময় লেগেছে। তাহলে এই ক্ষেত্রে একক সময়ে তার কতখানি কৌণিক সরণ হয়েছে সেটাই হলো আমাদের কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ কি? এটা হলো আমাদের সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হার। তাহলে এটা কি? আমাদের সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হার। এবার এই যে কৌণিক বেগ, তাহলে সেটাকে আমরা কি করে প্রকাশ করব? আমরা কি বলছি যে সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হার। এবার হার মানে কি? যে একক সময়ে তাহলে কতখানি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমাদের টি সময়ে কতখানি কৌণিক সরণ হলো, টি সময়ে কৌণিক সরণ হয়েছে থিটা, তাই তো? তাহলে একক সময়ে কৌণিক সরণ কত হবে? সেটা হয়ে যাবে থিটা বাই টি। তাহলে এই যে থিটা বাই টি, এটাকেই আমরা কি বলি? এটাকেই আমরা বলি কৌণিক বেগ, এবং কৌণিক বেগকে ডিনোট করা হয় ওমেগা দিয়ে। তাহলে ওমেগা ইকুয়াল টু কত? ওমেগা ইকুয়াল টু হলো থিটা বাই টি। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা যদি এখানে ভাষায় লিখি যে কৌণিক বেগ সেটা ইকুয়াল টু কত? সেটা ইকুয়াল টু হলো কৌণিক সরণ বাই সময়। তাহলে আমরা কৌণিক বেগ তার সংজ্ঞা কি বলবো? যে সময়ের সাপেক্ষে আমাদের কৌণিক সরণের হারকেই কৌণিক বেগ বলা হয়, এবং ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি, বা আমরা বলতে পারি কৌণিক বেগ সেটা ইকুয়াল টু হলো কৌণিক সরণ বাই সময়। এবার এই যে আমরা ওমেগা পেলাম, এর মাত্রা কি হবে? দেখো, আমরা যদি কৌণিক বেগের মাত্রা বলতে চাই সেটা ইকুয়াল টু কত হবে? সেটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের থিটার মাত্রা বাই টি এর মাত্রা, তাই তো? এবার আমরা কি শিখেছিলাম? আমরা যখন এই যে থিটা বা কৌণিক সরণ সেটাকে রেডিয়ান এককে প্রকাশ করি সেই ক্ষেত্রে এর মাত্রা হয় কি? সেটা হয় 1, কারণ এটা একটি মাত্রাহীন রাশি হয়ে যায়। তাহলে এটা হচ্ছে 1, আর টি মানে কি? সময়। তার মাত্রা কত? তার মাত্রা হলো টি। তাহলে আমাদের কৌণিক বেগের মাত্রা কত আসছে? টি টু দি পাওয়ার -1। আর এই যে কৌণিক বেগ তার আমরা একক কি লিখতে পারবো? ইউনিট অফ ওমেগা। সেটা কি? সেটা হলো, দেখো, এটা কি হবে? থিটার একক বাই টি এর একক। এবার থিটা মানে কি? সেটা হলো আমাদের কৌণিক সরণ। কৌণিক সরণের একক কি? সেটা হলো আমাদের রেডিয়ান পার, আর সময়ের একক কি? সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে রেডিয়ান পার সেকেন্ড এটা হয়ে যাচ্ছে ওমেগার একক। এবার এটা আমরা কি শিখলাম? এটা আমরা শিখলাম কৌণিক বেগ সম্পর্কে। এবার এই যে কৌণিক বেগ, ধরে নাও যে কোনো একটি বস্তু সে কি হচ্ছে সমান সমান সময়ের ব্যবধানে সমান সমান কৌণিক দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ সমান সমান সময়ের ব্যবধানে একই করছে আমাদের বৃত্তের কেন্দ্রে সমান সমান পরিমাণ কোণ তৈরি করছে। তাহলে তার যে কৌণিক বেগ হবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সমকৌণিক বেগ, এবং সেই ক্ষেত্রে বস্তুটির যে গতি হবে তাকে আমরা বলবো সমবৃত্তীয় গতি বা ইউনিফর্ম সার্কুলার মোশন। এবার কোনো একটি বস্তু সে কি হচ্ছে, ধরে নাও এই বৃত্তীয় গতিতে ঘুরছে এবং কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে কোনো একটা পার্টিকুলার
ক্ষণে আমরা কি করতে চাই, তার কৌণিক বেগের মান নির্ণয় করতে চাই। তাহলে কোনো একটি পার্টিকুলার ইনস্ট্যান্টে বা কোনো একটি পার্টিকুলার মোমেন্টে তার যে কৌণিক বেগ হবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো তাৎক্ষণিক কৌণিক বেগ। এবং এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি। দেখো যখন আমরা একমাত্রিক গতি অধ্যায়টি পড়ছিলাম তখনও কিন্তু আমরা তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ এইসব সম্পর্কে শিখেছিলাম। তোমরা আমাদের একমাত্রিক গতির ভিডিওগুলো না দেখে থাকলে সেটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে এবং এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখানে অবশ্যই দেখে নেবে। এবার দেখো তাহলে আমাদের যে তাৎক্ষণিক বেগ সেটা আমরা কিভাবে বের করতে পারি। আমাদের যে তাৎক্ষণিক বেগ সেটা যদি ওমেগা হয় তাহলে আমরা ওমেগা ইকুয়াল টু কি লিখতে পারি, লিমিট ডেল্টা টি টেন্স টু 0 আমাদের কি থিটা বাই ডেল্টা টি, তাই তো। যেখানে কি হচ্ছে দেখো ডেল্টা টি টেন্স টু 0, তার মানে কি, যেখানে কি হচ্ছে দেখো আমাদের যে ডেল্টা টি সেটা টেন্স টু 0। এবার ডেল্টা টি টেন্স টু 0 মানে কি, যে আমাদের যে সময়ের পরিবর্তন সেটা 0-র কাছে যাওয়ার চেষ্টা করছে, মানে আমাদের যে সময়ের পরিবর্তন সেটা খুবই কম, তাই তো। তোমরা যে ম্যাথমেটিক্স সেখানে অলরেডি লিমিট পড়ে নিয়েছো, ডেল্টা টি টেন্স টু 0 মানে কি, যে আমাদের যে এই ডেল্টা টি বা সময়ের পরিবর্তন সেটা খুবই ছোট। তাহলে সেই ছোট্ট একটা সময়কে আমরা কি বলতে পারি, একটি পার্টিকুলার ইনস্ট্যান্ট, সেই সময়ে যে বেগ হচ্ছে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি তাৎক্ষণিক বেগ। এবং সেই সময়ের যে আমাদের কৌণিক বেগ সেটাই হলো কৌণিক বা তাৎক্ষণিক কৌণিক বেগ। তাহলে আশা করছি এই বিষয়টি তোমরা বুঝতে পারলে। এবার এই বিষয়টি তোমরা বুঝে গেলে আমরা নেক্সট যে বিষয়টিতে আসবো সেটা হলো পর্যায়কাল। তাহলে এই পর্যায়কাল বিষয়টি কি, দেখো আমরা এবার কি শিখবো, এবার আমরা শিখবো হলো পর্যায়কাল বা টাইম পিরিয়ড। তাহলে পর্যায়কাল, এবার এই পর্যায়কাল বিষয়টি আবার কি, আমাদের যখন কোনো একটি বস্তু থাকছে সে যখন একটি বৃত্তীয় গতিতে ঘুরছে, সে কি হচ্ছে, সে একটি বৃত্ত বরাবর ঘুরে যাচ্ছে, তাই তো। এবং একটি বৃত্ত বরাবর যখন সে ঘুরছে তখন কি হচ্ছে দেখো, তখন এই যে পুরো বৃত্তটি সেটা ঘুরতে সে নিশ্চয়ই একটি নির্দিষ্ট সময় নেবে। আমরা বলছি ওমেগা কি, ওমেগা হচ্ছে একক সময়ে কতখানি সে কৌণিক সরণ ঘটাচ্ছে, অর্থাৎ সেটা হলো তার কৌণিক বেগ। ওমেগা ইকুয়াল টু আমরা কি লিখি, ওমেগা ইকুয়াল টু আমরা লিখি থিটা বাই টি, তাই তো। যে আমাদের যে এই বস্তুটি সেটা একক সময়ে কতখানি কৌণিক সরণ ঘটাচ্ছে সেটাই হলো কৌণিক বেগ। এবার পর্যায়কাল কি, আমাদের যে বস্তুটি সে যখন বৃত্তীয় গতিতে ঘুরছে তার একটি পুরো বৃত্তাকার পথে ঘুরতে কতখানি সময় লাগবে সেটাই হলো পর্যায়কাল। ধরো নাও কোনো একটি বস্তু এই এ বিন্দু থেকে চলতে শুরু করলো, তাহলে এই পুরো বৃত্তাকার পথ ঘুরে সে আবার যখন এ বিন্দুতে আসলো, এই যে পুরো বৃত্তাকার পথ ঘুরলো এর জন্য তার কতখানি সময় লাগবে সেটাই হবে পর্যায়কাল। এবার দেখো এই যে পর্যায়কাল সেটা আমরা কি করে নির্ণয় করব, এই যে আমাদের বস্তু যেই বস্তুটি এ বিন্দু থেকে চলতে শুরু করলো তার কৌণিক বেগ সেটা ধরো আমরা বলছি ওমেগা, ওকে। এবার যখন কোনো একটি বস্তু একটি সম্পূর্ণ বৃত্তাকার পথে ঘোরে সে কতখানি কোণ অতিক্রম করে, আমরা জানি সে মোট 2π পরিমাণ কোণ অতিক্রম করে, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্রে মোট কতখানি কোণ তৈরি হয়, 360 ডিগ্রি। এবং এই যে 360 ডিগ্রি সেটা কি, সেটা 2π রেডিয়ানের সাথে সমান। তাহলে সে কি করছে, আমাদের 2π রেডিয়ান কোণ এই ক্ষেত্রে অতিক্রম করছে। তাহলে আমাদের বস্তুটি সে যখন পুরো বৃত্তাকার পথে ঘুরছে তখন যদি 2π রেডিয়ান কোণ অতিক্রম করে এবং সেই ক্ষেত্রে তার কৌণিক বেগ যদি ওমেগা হয়, তার জন্য প্রয়োজনীয় সময় কত হবে, সেটা হবে টি ইকুয়াল টু 2π বাই ওমেগা, তাই তো। তাহলে আমাদের যে পর্যায়কাল ইকুয়াল টু টি ইকুয়াল টু কত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের 2π বাই ওমেগা, যেখানে ওমেগা কি আমাদের বস্তুটির কৌণিক বেগের মান। আচ্ছা, এই যে আমাদের পর্যায়কালের একক কী হবে, দেখো পর্যায়কাল কি, সেটা একটি নির্দিষ্ট পরিমাণ সময়কে বোঝাচ্ছে, তাই তো। তাহলে পর্যায়কালের যে একক হবে সেটা হবে সেকেন্ড। তাহলে আশা করছি তোমরা এই পর্যায়কাল বিষয়টি কি হয় সেটা বুঝলে। এবার পর্যায়কাল বুঝে গেলে আমরা আসছি আমাদের পরবর্তী বিষয়, সেটা কি, সেটা হলো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এবার এই যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সেই বিষয়টি কি, তাহলে এবার আমরা কি শিখবো, এবার আমরা শিখব কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এবার এই যে কম্পাঙ্ক সেটা কি, দেখো আমরা পর্যায়কাল কি পড়লাম, যে কোনো একটি বস্তু একটি পুরো বৃত্তাকার পথে ঘুরতে কতখানি সময় নিচ্ছে সেটাই হলো পর্যায়কাল, তাই তো। এবং আমরা টি ইকুয়াল টু কত পেলাম, টি ইকুয়াল টু পেলাম 2π বাই ওমেগা। এবার দেখো আমাদের কোনো একটি বস্তু সে
এক সেকেন্ডে একটি বৃত্তাকার পথ মোট কতবার ঘুরছে। ধরে নাও যে আমরা 1 সেকেন্ড সময় নিলাম এবং আমরা একটি বস্তুকে এখান থেকে চলতে শুরু করতে দেখলাম। এবার 1 সেকেন্ড সময়ে এই পুরো বৃত্তাকার পথটি মোট কতবার ঘুরবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো কম্পাঙ্ক। ওকে, তাহলে কম্পাঙ্ক কি, যে কোনো একটি বস্তু 1 সেকেন্ড সময়ে একটি বৃত্তাকার পথ মোট যতবার অতিক্রম করবে সেটাই কি, সেটাই হলো তার কম্পাঙ্ক। এবার এই যে কম্পাঙ্ক সেই বিষয়টি আমরা হিসাব করব কি করে। ধরুন আমরা বলছি যে আমাদের এই যে এই বস্তুটি সেটা যখন এই বৃত্তাকার পথে ঘুরছে তার কম্পাঙ্ক হলো n। ওকে, এবং কম্পাঙ্ককে আমরা এই n দিয়েই ডিনোট করি। এবং কম্পাঙ্ক n হওয়ার মানে কি, যে 1 সেকেন্ড সময়ে আমাদের এই বস্তুটি এই বৃত্তাকার পথে মোট n বার প্রদক্ষিণ করবে, তাই তো। এবার দেখো, যখন কোনো একটি বস্তু একটি বৃত্তাকার পথে একবার প্রদক্ষিণ করে সে মোট কতখানি কোণ পরিক্রম করে, সে মোট 2π রেডিয়ান কোণ পরিক্রম করে, তাই তো। তাহলে যখন সে n বার অতিক্রম করবে তখন সে কি করবে, 2π × n এত পরিমাণ কোণকে অতিক্রম করবে, কারণ একবার ঘুরে আসছে 2π কোণ অতিক্রম করে নিল, দুবার ঘুরে আসবে 2π × 2 পরিমাণ কোণ অতিক্রম করে নিল। তাহলে n বার যদি ঘুরে আসে তাহলে সে কি করবে, 2πn এত পরিমাণ কোণকে অতিক্রম করবে। এবার দেখো, এই যে আমাদের 1 সেকেন্ডে তাহলে এত পরিমাণ কোণকে অতিক্রম করে দিচ্ছে। আর কোনো একটি বস্তু 1 সেকেন্ডে কত পরিমাণ কৌণিক সরণ হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি কৌণিক বেগ। তাহলে এই যে আমাদের 2πn এটা কিসের সাথে সমান হওয়া উচিত, এটা আমাদের কৌণিক বেগ তার সাথে সমান হওয়া উচিত। তার মানে আমরা ওমেগা ইকুয়াল টু কি বলতে পারি, ওমেগা ইকুয়াল টু আমরা বলতে পারি 2πn। তাহলে এখান থেকে আমরা n ইকুয়াল টু কত পাবো, n ইকুয়াল টু পাবো আমরা ওমেগা বাই 2π, তাই তো। এবার দেখো, আমাদের t ইকুয়াল টু কত ছিল, 2π বাই ওমেগা, এবং আমাদের n ইকুয়াল টু কত আসলো, ওমেগা বাই 2π। তাহলে n মানে কম্পাঙ্ক এবং t মানে পর্যায়কাল, তাদের মধ্যে আমরা সম্পর্ক কি লিখতে পারি, যে n ইকুয়াল টু হলো 1/t। এবং আমাদের যে এই কম্পাঙ্ক তার একক কি, তার একক হলো পার সেকেন্ড। কারণ আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে, যে একক সময়ে কতখানি কোণ অতিক্রম করছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কম্পাঙ্ক সেটার একক কি, সেটার একক হলো পার সেকেন্ড। বা এটাকে আমরা আরেকটি এককে বলতে পারি যে rps, রিভলিউশন পার সেকেন্ড। এবার এই রিভলিউশন পার সেকেন্ড মানে কি, দেখো আমাদের n মানে কি, আমাদের কম্পাঙ্ক হলো 1 সেকেন্ডে কতবার ঘুরছে, তাহলে ঘোরা মানে কি রিভলিউশন। তাহলে সেটা থেকেই আমরা একক কি লিখি, আমরা লিখি যে rps মানে রিভলিউশন পার সেকেন্ড। 1 সেকেন্ডে এটা কতবার ঘুরে যাচ্ছে। আর কোনো একটি বস্তুকণার rps সেটা যদি n হয়, যদি আমাদের বস্তুকণাটির কম্পাঙ্ক n rps হয়, অর্থাৎ সে 1 সেকেন্ডে n বার পুরো বৃত্তপথ ঘুরছে, তাহলে তার যে কৌণিক বেগ ওমেগা সেটা ইকুয়াল টু কত হবে, সেটা ইকুয়াল টু হয়ে যাবে 2πn। ওকে, এবার এই যে আমাদের rps এই এককটি ছাড়াও আমাদের কম্পাঙ্কের আরেকটি প্রচলিত একক হলো rpm। এবার আমরা কি বলছি, rpm। এবার এই rpm বিষয়টি কি, দেখো rpm মানে হলো রিভলিউশন পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে কতবার এটা এই পুরো বৃত্তটিকে প্রদক্ষিণ করছে। যে আমাদের 1 সেকেন্ডে তো এতবার প্রদক্ষিণ করছে, সেটাকে আমরা rps এককে বলছিলাম। rpm মানে কি, আমাদের 1 মিনিটে বা 60 সেকেন্ডে মোট কতবার প্রদক্ষিণ করছে। আচ্ছা, তাহলে কোনো একটি বস্তুকণার যে আমাদের রিভলিউশন পার সেকেন্ড এককে কম্পাঙ্ক যদি n হয়, তাহলে rpm এককে সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 60n। কারণ 1 সেকেন্ডে যদি n বার ঘোরে তাহলে 1 মিনিটে কি তার 60 গুণ বেশি ঘুরবে, তাহলে সেটা হয়ে যাচ্ছে 60n। ওকে, আর কোনো একটি বস্তুকণা, ধরে নাও কোনো একটি বস্তুকণা তার যে কম্পাঙ্ক সেটা বলে দিয়েছে x rpm, তাহলে এই ক্ষেত্রে তার যে কৌণিক বেগ সেটা কত হবে, সেটা ইকুয়াল টু হয়ে যাবে ওমেগা ইকুয়াল টু 2πx বাই 60 এত রেডিয়ান পার সেকেন্ড। দেখো বাই 60 কেন করছি, এক্স বার ঘুরছে 1 মিনিটে, তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরবে, এক্স বাই 60। এবং সেই এন দিয়ে যখন আমরা 2πকে মাল্টিপ্লাই করি তখনই কি আসে, আমাদের ওমেগা আসে রেডিয়ান পার সেকেন্ড এককে। তাহলে এইভাবে করে কিন্তু আমরা কম্পাঙ্ক থেকে কি করতে পারবো, আমাদের যে কৌণিক বেগের মান সেটা নির্ণয় করতে পারবো। এবং এই যে সম্পর্ক n ইকুয়াল টু 1/t, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এবার চলো আমরা আমাদের পরবর্তী কনসেপ্টে চলে আসি। আমাদের পরবর্তী কনসেপ্টটিতে যাওয়ার আগে
এখানে আমি তোমাদের একটি কথা বলতে চাই, আমি যেমন তোমাদের ফিজিক্সের বিভিন্ন বিষয় পড়াচ্ছি, আমাদের অ্যাপ লার্ন প্লাসের মধ্যেও কিন্তু তোমরা বিভিন্ন বিষয় সম্পর্কে শিখতে পারবে। তোমরা ক্লাস 11-এর ম্যাথমেটিক্স, ফিজিক্স, বায়োলজি, এছাড়াও জেই মেন, নিট এইসব সংক্রান্ত প্রচুর কোর্স আমাদের অ্যাপ লার্ন প্লাসের মধ্যে পেয়ে যাবে। তাহলে আমাদের অ্যাপটিকে ডাউনলোড করার লিঙ্ক সেটা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। সেই অ্যাপটিকে ডাউনলোড করে কিন্তু তোমরা আমাদের যে কোর্সগুলো সেগুলো চেক করতে পারো। আশা করছি সেগুলো তোমাদের ভালো লাগবে। এবার চলো আমরা আমাদের পরবর্তী কনসেপ্টে চলে আসি। আমাদের যে পরবর্তী কনসেপ্ট সেটা কি? সেটা হলো আমাদের রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। তাহলে আমাদের রৈখিক বেগ ও কৌণিক বেগের সম্পর্ক। এবার এই সম্পর্কটি আমরা কি করে নির্ণয় করব? দেখো, যখন আমাদের কোনো একটি বস্তু একটি বৃত্তাকার পথে ঘোরে, ধরে নাও আমাদের কোনো একটি বস্তুর বৃত্তীয় গতি হচ্ছে এবং সে এই বৃত্তপথ বরাবর ঘুরছে, এবং এই যে বৃত্তটি তার ব্যাসার্ধ হলো আমাদের এই OA, একটি আমরা ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি। এবার এই ক্ষেত্রে O হলো এই বৃত্তটির কেন্দ্র। এবার A বিন্দুতে যখন একটি বস্তু আছে, সে কি করছে, তার যে আমাদের রৈখিক বেগ সেটা কি হয়, সেটা সবসময় এই বৃত্তের স্পর্শক বরাবর হয়, অর্থাৎ সেটা হয় এই দিকে। তাহলে এই যে রৈখিক বেগ সেটা তো হলো আমাদের এই বৃত্তের স্পর্শক বরাবর। আর আমাদের যে কৌণিক বেগ সেটা আমরা কি জানি, সেটা আমাদের যে এই আমাদের বৃত্তীয় গতি তার যে ঘূর্ণন অক্ষ সেই ঘূর্ণন অক্ষ বরাবর হয়, অর্থাৎ এর কৌণিক বেগের ডিরেকশন হলো এই দিকে, তাই তো? এবার আমাদের যে বস্তুটি তার এই যে আমাদের রৈখিক বেগ এবং তার এই যে কৌণিক বেগ তাদের মধ্যে আমরা সম্পর্ক কি করে নির্ণয় করব? দেখো, এই যে এই সম্পর্ক নির্ণয় করা সেটা খুবই সোজা। আমরা কি শিখেছিলাম? আমরা রৈখিক সরণ এবং কৌণিক সরণের মধ্যে সম্পর্ক শিখেছিলাম। আমাদের রৈখিক সরণ এবং কৌণিক সরণের মধ্যে যে সম্পর্ক ছিল সেটাই কি ছিল? সেটা ছিল আমাদের S = ছিল থিটা ইন্টু আর, তাই তো? কারণ আমরা কি জানি, থিটা = S/r, তাহলে S = কত ছিল? থিটা ইন্টু আর। এবার দেখো আমরা কি করতে পারি, আমাদের যে কৌণিক বেগ ওমেগা সেটা ইকুয়াল টু কত হয়? আমাদের কৌণিক বেগ ওমেগা সেটা ইকুয়াল টু হয় θ/t, তাই তো? এবার এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখো, থিটাকে আমরা তাহলে কি লিখতে পারি? থিটাকে আমরা লিখতে পারি S/r, তাহলে থিটার জায়গায় আমরা লিখে দিচ্ছি S, আর নিচে কি চলে আসছে? RT, তাই তো? তাহলে বা ওমেগা সেটা ইকুয়াল টু কত হবে? দেখো, S/t, সেটা মানে কি? সেটা মানে হলো আমাদের রৈখিক বেগ v, কারণ আমরা v জানি যে আমাদের একক সময়ে যে সরণের হার সেটাই হলো আমাদের রৈখিক বেগ। তাহলে v = S/t, তাহলে এখানে S/t সেটাকে আমরা কি লিখতে পারবো? v, আর এখানে নিচে থাকছে r, তাহলে ওমেগা ইকুয়াল টু আসলো v/r। তাহলে এখান থেকে আমরা v ইকুয়াল টু কত লিখতে পারি? v ইকুয়াল টু আমরা লিখতে পারি ওমেগা ইন্টু r, তাই তো? তাহলে এখানে আমরা কি পেলাম? আমরা পেয়ে গেলাম যে v = ওমেগা r, অর্থাৎ আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আমাদের যে রৈখিক বেগ সেটা ইকুয়াল টু হলো কৌণিক বেগ ইন্টু আমাদের বৃত্তপথের ব্যাসার্ধ, বা এটাকে আমরা আরও ভালো করে বলতে পারি যে আমাদের তাৎক্ষণিক রৈখিক বেগ সেটা ইকুয়াল টু কত হবে? তাৎক্ষণিক কৌণিক বেগ ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ। তাহলে এই বিষয়টি আশা করছি তোমরা বুঝতে পারলে। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা বৃত্তীয় গতি অধ্যায়ের যে কৌণিক বেগ বিষয়টি আছে সেটা সংক্রান্ত সমস্ত বিষয় একদম ডিটেলে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করছি এখান থেকে তোমরা এই পুরো বিষয়টি বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের যে পরবর্তী কনসেপ্ট অর্থাৎ কৌণিক ত্বরণ সেটা নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। এখানে যদি তোমাদের কোনো রকমের ডাউট থাকে সেটা কিন্তু তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটি ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।